সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, সেই সাথে গ্লোবালি যদি কোনো কমন কোনো সমস্যা থেকে থাকে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বজনিত সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধ্যত্বজনিত সমস্যা ইকুয়ালি দেখা যাচ্ছে। আগে যেমনটি মনে করা হতো শুধুমাত্র মেয়েদের মধ্যেই এই বন্ধ্যত্বজনিত সমস্যা রয়েছে, কিন্তু এখন কিন্তু রিসার্চ বলছে যে ছেলেরাও কিন্তু একইভাবে বন্ধ্যত্বজনিত সমস্যায় ভুগছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নার্গিস খানম 1976 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। ফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্বর সংজ্ঞাটা আপনার কাছে প্রথমে একটু জানতে চাই। আমরা কখন বন্ধ্যাত্ব বলবো? যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে 1 বছর নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 দিন সহবাস করার পরেও যদি প্রেগনেন্সি না হয়, তখন আমরা কোনো প্রকার প্রোটেকশন ছাড়া তখন আমরা সাধারণত বন্ধ্যাত্ব বলে থাকি। সাধারণত এই বন্ধ্যাত্বটা হাজব্যান্ডের জন্য সমস্যার জন্য হতে পারে, ওয়াইফের সমস্যার জন্য হতে পারে, অথবা দুজনের সমস্যা থাকলে হতে পারে। হাজবেন্ড অথবা ওয়াইফ তারা কিন্তু আসলে বুঝতে পারে না সেটি আসলে কোনো শারীরিকগত সমস্যার কারণে হচ্ছে নাকি কোনো এনভায়রনমেন্টাল কারণে হচ্ছে। তো এটি আসলে কিভাবে তারা কারণটাকে আসলে তারা বের করছে? আসলে বন্ধ্যাত্বর অনেকগুলা কারণ আছে। তার মধ্যে আপনার এক হলো, এখন আমাদের আমরা এখন হায়ার এডুকেশন, তারপরে আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছি, যার জন্য আসলে একটু লেট এজে হচ্ছে। এজ একটা ইম্পর্টেন্ট কারণ। তারপরে আমরা যে এনভায়রনমেন্টে কাজ করতেছি, এনভায়রনমেন্ট যদি যেমন ছেলেদের ক্ষেত্রে যদি তারা হট ওয়েদারে কাজ করে, অথবা কোনো পেস্টিসাইড বা মার্কারি অথবা লেড অথবা প্লাস্টিক কোম্পানিতে যারা কাজ করে, বা যারা কন্টিনিউয়াস রেস্টুরেন্টে কাজ করে, তাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের এখন ওভার ইটিং হচ্ছে, আমরা ওয়েট গেন হচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, ফাস্ট ফুড বেশি খাচ্ছে, যার জন্য যখন ওবেসিটি হয়, যখন মোটা হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনে, তখন কিন্তু কনসেপ্ট করার রেট তুলনামূলক কমতে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের আরও অনেক কারণে হতে পারে, যেমন কোনো যদি ইনফেকশন থাকে, অথবা এজের সাথে সাথে বয়স বাড়লে ওভুলেশনের রেট কমতে থাকে, এটার জন্য হতে পারে। এছাড়া মেল ফিমেল দুজনে আলাদাভাবে হয়। যেমন যদি মেলের ক্ষেত্রে হয় কি, যদি সে যে বললাম যে যদি তার এজ 40-এর উপরে হলে সাধারণত ফার্টিলিটি রেট মেলের ক্ষেত্রে কমতে থাকে। তারপরে যদি সে ওজন বাড়ে, অথবা যদি সে বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল এজেন্ট ড্রাগ খায়, অথবা কিছু ইয়ার জন্য হয়, আপনার ডিজিজের জন্য হয়, আবার ডিজিজ যে থাকতেছে রোগের ট্রিটমেন্টের জন্য হতে পারে। যেমন যদি সে ডায়াবেটিসে ভুগে, মানে ডায়াবেটিস থাকে, অথবা যদি সে অ্যাংজাইটিতে ডিপ্রেশনে থাকে কোনো কারণে, এগুলো নিজে স্পার্মে কোয়ালিটি নষ্ট করে দেয়। আবার এগুলোর জন্য যে ওষুধ খাওয়া হয়, এগুলোতে সমস্যা হয়। যেমন যদি আর্থ্রাইটিস থাকে কারো, অথবা আপনার কিছু কিছু প্রেশারের যে ওষুধ যেগুলো খায়, এগুলোর জন্য কিছু কিছু ওষুধেই স্পার্মে কোয়ালিটি নষ্ট করে দেয়। তারপরে যারা কিছু রিক্রিয়েশনাল ড্রাগ নিচ্ছে, অথবা অ্যালকোহল, স্মোকিং, আবার মারিজুয়ানা টাইপের যারা খাচ্ছে, যেমন যদি এনভায়রনমেন্ট, হয়তো সে ড্রাইভার অথবা হট ওয়েদারে কাজ করতেছে, সেক্ষেত্রে তার কিন্তু স্পার্মের কোয়ালিটি কমে যায়। এছাড়া STD মানে কিছু ইনফেকশনের জন্য হয়। আবার আপনার হয়তো কোনো কারণে নাই, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, অথবা জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য হাজবেন্ডের সমস্যা হতে পারে, মানে মেলের আর কি। এছাড়া কিছু হরমোনাল সমস্যার জন্য হয়, বা তার ছোটোকালে হয়তো কোনো রোগের হিস্ট্রি থাকতে পারে। যেমন মেলের ক্ষেত্রে যদি তার মামস থাকে, ছোটোকালে যদি তার মামস রোগ থাকে, অথবা হয়তো ছোটোকালে কখনো তার অপারেশন হয়েছে, অথবা খেলতে যেয়ে হয়তো কোনো কারণে তার টেস্টিসে টর্শন হয়েছে, সেই সময় হয়তো বুঝে নাই, হঠাৎ করে ওই সময় হয়তো লাল হয়েছে, ফুলেছে, অথবা ব্যথা হয়েছে, কিছু ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। কিন্তু এগুলো পরবর্তীতে পার্মানেন্ট তার একটা সিমেন বা স্পার্মের পরে একটা পার্মানেন্ট তার ইফেক্ট থেকে যায়। তারপরে যদি তার কোনো ইনফেকশন থাকে, যেমন টিবি, যক্ষা, এগুলো যদি হয়, সেক্ষেত্রেও এটা ইফেক্ট হতে পারে। এছাড়া আপনার যদি কোনো হরমোনাল সমস্যার জন্য হতে পারে, হয়তো তার আগে থেকেই আমাদের শরীরটা আসলে একটা ব্যালেন্সে চলে, হরমোনাল পিটুইটারি মাথা থেকে শুরু করে, মাথা থেকে
সমস্ত হরমোন সমস্ত বডিকে নিয়ন্ত্রণ করে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, অথবা হয়তো তার আগে কোনো অপারেশন হয়েছে পেটের অথবা স্ক্রোটাল রিজনে হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। আবার কখনো কখনো হাজব্যান্ড আর কি হয়তো সে অপারেশন করেছে, ভেসেক্টমি, ইভেন এমনও হয় যে হয়তো সে কনসিভই করে নাই, আগে বিয়েও করে নাই, কিন্তু ভেসেক্টমি করা। এগুলো আসলে হিস্ট্রিতে ভালো করে নিতে হয়। এটা হলো হাজব্যান্ডের ক্ষেত্রে। আর ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রে আপনার 4টা জায়গায় সমস্যা। অ্যাকচুয়ালি বাচ্চা কনসিভ করার জন্য 5টা জিনিসের প্রয়োজন হয় মেন। এক হলো হাজব্যান্ড সে সঠিক জায়গায় তার বীর্যটা নির্গত হচ্ছে কিনা এবং তার বীজের কোয়ালিটি ভালো আছে কিনা, এটা হলো হাজব্যান্ডের মেন। আর ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে তার যে ডিম আসতেছে কিনা, প্রতি মাসে মাসে ডিম আসতেছে কিনা, তার ডিমের কোয়ালিটি এবং পরিমাণ ঠিক আছে কিনা, 1। 2 নম্বর, তার যে ডিমটা আসবে ফেলোপিয়ান টিউব বলা হয়, তার 2 সাইডের টিউবের কন্ডিশন ভালো আছে কিনা। 3 নম্বর হচ্ছে তার জরায়ুর ক্যাপাসিটি কেমন। অনেক সময় দেখা যায় জন্মগতভাবে জরায়ুতে সমস্যা থাকে, অথবা আগে কখনো অপারেশন করেছে, অথবা নর্মালি হয়তো তার কোনো জরায়ুতে টিউমার আছে। তো জরায়ুর ক্যাপাসিটি কেমন, বাচ্চা ধারণ করার ক্যাপাসিটি কেমন। আর হলো হাজব্যান্ড ওয়াইফের সঠিক জায়গায় বীর্যটা ওয়াইফের নির্গত হচ্ছে কিনা। এই যে আমরা যে 4-5টা জিনিসের আসলে প্রেগনেন্সির জন্য ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি তাদের প্রতি? স্মোকিং আসলে কি, হয়তো যেমন আমাদের কাছে পেশেন্ট যখন আসে, যখন জিজ্ঞাসা করি যে স্মোকিং, ম্যাক্সিমামই দেখা যায় যাদের বীর্যের কোয়ালিটি ভালো থাকে না স্মোকিং। তো আমরা যদি বলি যে আপনাকে স্মোকিং অফ করতে হবে, বলে যে স্মোকিং তো সবার আসলে সমস্যা হয় না, প্রত্যেকটা মানুষ জেনেটিক্যালি আলাদা। স্মোকিংয়ে হয় কি, ওখানে নিকোটিন থাকে। তো এটা হচ্ছে আপনার যে শুক্রাণু, তো আসলে শুক্রাণু নড়াচড়া করে তার জরায়ুর পাস করে, মানে ভেদ করে তাকে টিউব পর্যন্ত যেতে হয়। তো যখন স্মোকিং করে, স্মোকিংয়ে যে নিকোটিন থাকে তার ওই স্পার্মের যে নড়াচড়ার গতিটা কমায় দেয়। গতি কমানোর মেন হচ্ছে তার ডিএনএ ড্যামেজ করে। তো প্রত্যেকটা আমরা যে মানুষ বা যে শুক্রাণু, ডিম্বাণু, সব কিছু ডিএনএ আরএনএ কিছু গঠন থাকে। তো এই গঠনগত সমস্যা সৃষ্টি করে। তো এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে তো হয় না, জেনেটিক্যালি প্রোন থাকে যে কার ক্ষেত্রে কোনটাতে সমস্যা হবে। এই জন্য স্মোকিং যে সবার সমস্যা হবে সেটা না, কিন্তু কার সমস্যা হবে সেটা আমরা জানি না। সাধারণত আমাদের বডি টেম্পারেচার স্বাভাবিক আবহাওয়ার চেয়ে বেশি থাকে। টেস্টিসের যে শুক্রাণু, এগুলা কিন্তু ওই আবহাওয়াটা টলারেট করতে পারে না, যার জন্য সৃষ্টি কিন্তু এরকম, যার জন্য টেস্টিসটা কিন্তু বাইরে থাকে শরীরে, যাতে নর্মাল আবহাওয়ার সাথে টেস্টিসের আবহাওয়ার একটা মিল থাকে। যদি আমাদের ভিতরে, শরীরের ভিতরে টেস্টিস থাকতো, তাহলে কিন্তু আমাদের শুক্রাণু, স্বাভাবিক শুক্রাণু তৈরি হতো না, যার জন্য যখন হট ওয়েদারে কাজ করতেছে তখন টেস্টিসের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, যার ফলে শুক্রাণুর গঠনগত বা পরিমাণ বা নাম্বারে কমে যাচ্ছে, যার জন্য এটা এফেক্ট করে। তরুণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস বা পিসিওএস জনিত সমস্যা কিন্তু এখন অনেক বেশি দেখা যাচ্ছে। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? যেমন এন্ডোমেট্রিওসিস বা পিসিওএসের ক্ষেত্রে যেমন অবশ্যই ওয়েট আমাদের কন্ট্রোলে রাখতে হবে, আমাদের হাইজেনিক ফুড খেতে হবে, মানে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। আমরা এখন আসলে ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। আমাদেরকে ওজনটা স্বাভাবিক নিয়ন্ত্রিত রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের অবশ্যই পরিমিত খাবার খেতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং অবশ্যই আমাদের প্রতিদিন মিনিমাম 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে, যাতে আমাদের ওয়েটটা স্বাভাবিক নিয়ন্ত্রণে থাকে, ওভারওয়েট যেন না হয়। আর হচ্ছে আমরা অবশ্যই লেখাপড়া, ক্যারিয়ার তো আমরা করবই, কিন্তু সঠিক বয়সে অবশ্যই বিয়ে করা উচিত। ম্যাম, যথা সময়ে বা সঠিক সময়ে বিয়ে করা, সেই সঠিক সময়টা আসলে কি, সেটা মেয়েদের ক্ষেত্রে এবং সেটা ছেলেদের ক্ষেত্রে? সাধারণত বলা হয় ফার্স্ট বেবি 30 বছরের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে। ফার্স্ট বেবি হচ্ছে 30 বছরের হলে এটাকে আমরা অবশ্যই হাই রিস্ক প্রেগনেন্সি বলবো, এলডারলি প্রাইমারি গ্র্যাভিডা। সেক্ষেত্রে আমাদের আসলে 30 বছর পরে কিছু রোগের, মানে বয়সের সাথে সাথে মেয়েদের ক্ষেত্রে কিছু রোগের প্রাধান্য আসে, যেমন ফাইব্রয়েড, জরায়ুতে টিউমার, এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারিটা আসলে আগে থেকে হয় যাদের ওয়েট বেশি থাকে। পিআইডি মানে ইনফেকশনজনিত কারণগুলো বয়সের সাথে সাথে আসলে বাড়ে, যার জন্য প্রথম প্রেগনেন্সি অবশ্যই 30 বছরের আগে হওয়া উচিত। 30 বছরের পরে হলে সাধারণত ডায়াবেটিস, প্রেশার, তারপরে জরায়ুর কিছু কমন প্রবলেম যেগুলা, যেমন টিউমার, এন্ডোমেট্রিওসিস, এগুলো কিন্তু বয়সের সাথে সাথে এদের রিস্ক বাড়ে, যার জন্য আসলে 30 বছরের মধ্যে ফার্স্ট বেবিটা কমপ্লিট হলে ভালো হয়। আর যদি একটু লেটে বিয়ে হয়, অবশ্যই যেমন 35 বছর
অ্যারাউন্ড যদি বিয়ে হয় তাহলে অবশ্যই যেন 6 মান্থের মধ্যে প্রেগনেন্সি না হলে অবশ্যই, এবং 30 বছরের মধ্যে যদি 1 বছরের মধ্যে প্রেগনেন্সি না হয় অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। হাই রিস্ক প্রেগনেন্সি ম্যাম, এক্ষেত্রে আসলে তিনি কি ধরনের টেস্ট আগে করে নিতে পারেন বা করলে ভালো হয় তার জন্য? আচ্ছা, আমরা কিছু টেস্ট আমরা যেমন প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলি, মানে কিছু কনসেপশন করার আগে আমরা কিছু টেস্ট করাই, যেমন তার একটা রক্তের গ্রুপিং করাই, আমরা তার ডায়াবেটিস আগে থেকে যদি আছে কিনা একটা ডায়াবেটিসের টেস্ট করাই। আমাদের এখন থাইরয়েডের প্রিভ্যালেন্সটা অনেক বাড়ছে, আমরা একটা থাইরয়েডের টেস্ট করাই। তারপরে রুবেলা একটা ইনফেকশনে বাচ্চার জন্মগত কিছু ত্রুটি হয়, যার জন্য আমরা রুবেলা টেস্টটা করাই। যদি তার রুবেলা ইমিউনাইজেশন ন্যাচারালি না থাকে তাহলে আমরা ইমিউনাইজেশনটা করে নিই। এই কয়েকটার, এবং একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। এই টেস্টগুলো সাধারণত আমরা আগে করে নিয়ে যদি সমস্যা থাকে ট্রিটমেন্ট করে নিই। আর ছেলেদের ক্ষেত্রে সাধারণত 40 বছর পরে তাদের সিমেনের কোয়ালিটি কাউন্ট নাম্বার কমতে থাকে, যার জন্য অ্যাকচুয়ালি 40 বছরের মধ্যে বিয়ে করলে মনে হয় ভালো হয়। ম্যাম, আপনার কাছ থেকে বন্ধ্যাত্বজনিত সমস্যা নিয়ে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্সফ্যাট আসলে কি? ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবার
খাবারগুলো থেকে কিন্তু ট্রান্সফ্যাট শরীরে প্রবেশ করে, সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, ছেলেদের ক্ষেত্রে জানতে চাই যে তাদের বন্ধ্যাত্বজনিত সমস্যা রয়েছে কিনা, তাদের জন্য আসলে কি কি টেস্ট আপনারা প্রোভাইড করে থাকেন? আমরা একটা হিস্ট্রি নিই আর কি। ইনভেস্টিগেশন প্রত্যেকটা পেশেন্টের হিস্ট্রির উপরে নির্ভর করে, আসলে তার কি সমস্যা কেন হচ্ছে মোটামুটি একটা হিস্ট্রিতে চলে আসে। তো আমরা সাধারণত একটা ছেলেদের হিস্ট্রি, শর্ট হিস্ট্রি নিই, যে তার ছোটোকালে, যে আমি একটু আগে বললাম যে তার একটা হাইট ওয়েটের সাথে একটা রিলেশন দেখি, তার কোনো সমস্যা ছোটোকালে কোনো ইনফেকশনে সে কখনো ভুগেছে কিনা, যেমন মামস, অর্কাইটিস, টিবি, বা ছোটোকালে সে কখনো কোনো তার যে জেনিটাল অর্গানে কোনো ব্যথা পেয়েছিল কিনা, এবং হচ্ছে তার কোনো মেডিকেল একটা হিস্ট্রি, শর্ট হিস্ট্রি নেই, যে তার একটা ডায়াবেটিসের হিস্ট্রি, বা সে কোনো ড্রাগ খায় কিনা, অথবা কোনো সে রিক্রিয়েশনাল ড্রাগ যেমন অ্যালকোহল, তারপরে ইয়াবা, মারিজুয়ানা, এরকম কিছু, বা স্মোকিং করে কিনা। তারপরে আমরা সাধারণত টেস্টে যাই। টেস্টে আমাদের হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমরা একটা সাধারণত হিস্ট্রি যদি আদারওয়াইজ না থাকে, তা আমরা প্রথমে একটা সিমেন অ্যানালাইসিস করি। সিমেন অ্যানালাইসিসে আমরা প্রথমেই দেখি সিমেনে আমরা সাধারণত অনেকগুলো প্যারামিটার্স দেখি। 3টা হলো মেইন প্যারামিটার্স, যে তার কাউন্ট কেমন, কাউন্ট ঠিক আছে কিনা, তারপরে তার যে বীর্যগুলো আছে, শুক্রাণু বা বীর্যের শুক্রাণুর পরিমাণটা কেমন আছে, শুক্রাণুর নড়াচড়া করার ক্ষমতাটা কেমন, এবং গঠনগত কোনো ত্রুটি আছে কিনা। এই 3টা প্যারামিটার্স আমরা মেন দেখি। এছাড়া আরও কিছু টেস্ট করা হয় শুক্রাণুরে, আর এর সাথে আমরা আদার্স কোনো সমস্যা আছে কিনা। সাধারণত যদি শুক্রাণু নর্মাল থাকে, তাহলে আমরা ফার্দার টেস্টে খুব একটা যায় না, যদি ওনার অন্য কোনো হিস্ট্রি আছে কিনা। ও আরেকটা আমরা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞাসা করি, তার শুক্রাণুটা তার সঠিক জায়গায় নির্গত হচ্ছে কিনা। যখন সে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করতেছে, তার শুক্রাণুটা বের হচ্ছে কিনা। অনেক সময় শুক্রাণু একদমই বের হয় না, বীর্যই বের হয় না। আবার বীর্যটা সঠিক জায়গায় পড়তেছে কিনা, এই জিনিসটা অবশ্যই পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করি। আর হচ্ছে যদি আমরা সিমেন অ্যানালাইসিস করি, যদি সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট সবকিছু ওকে থাকে, তাহলে সাধারণত আমরা ফার্দার টেস্টে যাই না। আমরা একটা টেস্টের কথাই বলতে পারি যে সিমেন অ্যানালাইসিস করার মাধ্যমেই জানা যেতে পারে যে তিনি বন্ধ্যাত্বজনিত কোনো সমস্যায় ভুগছেন কিনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বন্ধ্যাত্বজনিত সমস্যা নিয়ে আপনি ছেলে মেয়ে সবার ক্ষেত্রে যে কি কি কারণ রয়েছে, কি কি টেস্ট করা যেতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হেড নেক ক্যান্সার, খুব সহজ ভাষায় যদি বলি, যে আমাদের গলা, যেটাকে নেক বলি, এবং তার উপরে যে অংশটুকু আছে ফেসের, সেটাকে আমরা হেড বলছি, ব্রেন বাদ দিয়ে। সো এই রিজনে যদি ক্যান্সার হয়, সেটাকে আমরা হেড নেক ক্যান্সার বলছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।